ব্যস্ততম সময় পার করছেন শেখ হাসিনা। কবে দেশে ফিরবেন আবারও নতুন করে কি জানালেন? সত্যিকার অর্থে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাসনে থেকেও, ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন। তিনি পৃথিবীর এমন কোনো গণমাধ্যম নেই, পৃথিবী বিখ্যাত গণমাধ্যম থেকে শুরু করে ছোটখাটো সব ধরনের গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। বিভিন্ন ভাষার, ইংরেজি ভাষা তো বটেই, সেই সাথে বাংলা ভাষার বিদেশি গণমাধ্যমগুলোতেও সাক্ষাৎকার দিচ্ছেন। কলকাতার গণমাধ্যমগুলো বাদ যাচ্ছে না। আজকে একটি সাক্ষাৎকার বেরিয়েছে কলকাতার প্রসিদ্ধ অনলাইন পোর্টাল এই সময় অনলাইনে, এবং সেখানে তিনি তার বিভিন্ন কর্মপরিকল্পনা, তার অভিমত ব্যক্ত করেছেন। আমি তার আগে একটু বলে নেই যে উনি শুধু সাক্ষাৎকারই দিচ্ছেন না, উনি একদম তৃণমূল পর্যায় পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সাথে তো কথা বলছেনই, একদম উপজেলা পর্যায়ের নেতার সাথেও তিনি অনলাইনে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাহলে চিন্তা করুন যে তার প্রতিদিনের ব্যস্ততাটা কিভাবে যাচ্ছে। আর মাত্র 26 দিন পরেই বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন, আর নিজেদের দেশে তার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট, তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা বা দলের সমর্থকদের প্রতি আহ্বান থেকে তার দেশে ফেরার শর্ত, এসব বিষয় নিয়ে কলকাতার বাংলা নিউজ পোর্টাল এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলা মনে প্রতিটি প্রশ্নের সবিস্তারে জবাব দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ের এই ইমেলে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনমিত্র চট্টোপাধ্যায়। এই অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশেও এসেছিলেন এবং বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করেছিলেন। সেই সাক্ষাৎকার গ্রহণকারী অনমিত্র চট্টোপাধ্যায় ইমেলে শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন। আমরা সাক্ষাৎকারটা নিয়েই মূলত আলাপ করতে চাই। ইমেলে প্রশ্ন করছেন অনমিত্র চট্টোপাধ্যায় যে ভারতে আপনি কেমন আতিথেয়তা পাচ্ছেন, আপনি কি কোনো আন্তরিকতার অভাব বোধ করছেন? শেখ হাসিনা উত্তর দিয়েছেন, ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের সমর্থন ও মানবিকতার প্রতি গভীর কৃতজ্ঞ। আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও বহু বছরের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে তা গড়ে উঠেছে। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত নীতিগত অবস্থান নিয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসা, দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারি নষ্ট হওয়া এবং ঢাকা থেকে সরকারি কর্তাদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিষয়ে ভারতের উদ্বেগ যথার্থ। কূটনৈতিক প্রাঙ্গণে হামলা, আমাকে প্রত্যর্পণের দাবিতে মিছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া নিয়ে এনসিপির হুমকি, এগুলো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। এগুলো অন্তর্বর্তী সরকারের আশকারা পাওয়া চরমপন্থী জঙ্গিদের কাজ। জাতি হিসেবে আমাদের পথ চলার মূলনীতি সর্বদা ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমি নিশ্চিত যে আমাদের সম্পর্ক এই কঠিন সময় অতিক্রম করবে এবং বাংলাদেশিরা তাদের নিজেদের সরকার বেছে নেওয়ার স্বাধীনতা পাবে, তখন তা আরো শক্তিশালী হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন এই সময়, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী শক্তির এই আধিপত্য কি বাংলাদেশে চিরস্থায়ী হয়ে গেল? শেখ হাসিনা বলছেন, 1971 সালের মূল্যবোধ আমাদের দেশের অস্তিত্বের সঙ্গে মিশে রয়েছে। যে শক্তিগুলো এই মূল্যবোধ মুছে ফেলতে চায় তারা ইতিহাসের বিরুদ্ধেই লড়াই করছে। আজ বাংলাদেশে আমরা যা দেখছি তা আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।
গণতন্ত্র ক্ষয় করা হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বিচারে গ্রেপ্তার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারী সমাজকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন হিংসার শিকার হচ্ছেন এবং তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে, যেমন আমরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছি। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা 1971 সালে নিপীড়ন থেকে দেশ মুক্ত করতে লড়াই করা শহীদদের প্রতি অপমান ছাড়া কিছুই নয়। অন্তর্বর্তী সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তা কখনোই ভোলা যাবে না। আমরা যেন ভুলে না যাই যে পাকিস্তান কখনো এই গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি। স্বাধীনতা বিরোধী এই শক্তিগুলি আমাদের প্রতিষ্ঠার নীতিগুলো ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হবে না, কারণ বাংলাদেশ তার জনগণের, সাময়িকভাবে ক্ষমতা দখলকারী কোনো চরমপন্থীদের নয়। নেক্সট প্রশ্ন করছে এই সময় যে মোহাম্মদ ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনের ডাক দিয়েছে, আপনি কি মনে করেন তা অনুষ্ঠিত হবে? পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তনে আওয়ামী লীগের তাতে অংশগ্রহণের কোনো আশা রয়েছে কি? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড তথাকথিত এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে সবকিছু বলে দেয়। ঢাকা 8 আসনে বিএনপি, জামাত এবং এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সে খুন হয়েছে। এর জবাবে প্রশাসন আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং বিশৃঙ্খল জনতাকে সংবাদ মাধ্যম, সাংবাদিক, কূটনৈতিক মিশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা চালানোর সুযোগ করে দেয়। নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। রাজনৈতিক নিপীড়নের কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতো বৈধ দলগুলি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং মনোনয়ন ফর্ম কেনার চেষ্টা করায় পুলিশের হাতে গ্রেপ্তার হতে হচ্ছে, যদি তারা বিএনপি বা জামাত ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমোদিত না হয়। এটি কখনোই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি হতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার উপরে আমাদের অংশগ্রহণ নির্ভর করছে। পরিবেশ ফিরবে, বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মিথ্যা মামলায় আটক রাজবন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে তখন। ইউনূস জানেন বাংলাদেশিদের সামনে প্রকৃত বিকল্প দেওয়া হলো তারা আমাদেরই ভোট দেবেন, তাই ব্যালট বাক্সে আমাদের মুখোমুখি হওয়ার বদলে তিনি আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আমি হতাশ যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানাতে হবে। অনির্বাচিত শক্তিগুলোকে আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তির অপূরণীয় ক্ষতি করার সুযোগ দেওয়া উচিত নয়। এই সময়ের আরেকটি প্রশ্ন, বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক চরম নিপীড়নের মুখেও মুক্তিযুদ্ধের চেতনা এবং নৌকা প্রতীকের প্রতি অনুগত। নির্বাচন হলে আপনি তাদের কি ভূমিকা পালন করতে বলবেন? শেখ হাসিনার উত্তর, আজকের বাংলাদেশের রাজনৈতিক সংশ্লিষ্টতা কারাদণ্ডযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে। 120 জনেরও বেশি সংসদ সদস্য সহ 1,52,000-এরও বেশি আওয়ামী লীগ সমর্থক বর্তমানে সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলে বন্দী রয়েছেন। তারা সেখানে অমানবিক অবস্থায় রয়েছেন, নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, পর্যাপ্ত জায়গা ও খাবার পাচ্ছেন না এবং নির্যাতনের শিকার হচ্ছেন, যার ফলে 100 জন মানুষ ইতিমধ্যে কারাগারে মারা গেছেন।
অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান অন্যায়ের সমালোচনা করে সাহস দেখিয়ে আমাদের সমর্থকরা যে সাহসের পরিচয় দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের সরকারের আমলে সাংবাদিকরা ভয় বা হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারতেন এবং ভিন্ন মত পোষণকারীদের সুরক্ষা দেওয়া হতো। আমাদের সমর্থকদের প্রতি আমার বার্তা, শান্ত, অচঞ্চল থাকুন, ধৈর্য ধরুন এবং গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। আতঙ্কের রাজত্ব কায়েম করে কোনো সরকারই চিরকাল টিকে থাকতে পারে না। এই সময়ের আরেকটি প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান এই অরাজক পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করেন? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, এর দায়ভার অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এবং তারা যে চরমপন্থী শক্তিগুলোকে শক্তিশালী করেছে তাদের উপরই বর্তায়। অত্যন্ত সুপরিকল্পিত কৌশলে ইউনূস আমাদের অর্থনীতি, গণতান্ত্রিক ও সামাজিক কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। বিনিয়োগ থমকে গিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, যুব সমাজ, কৃষক এবং শ্রমিকদের কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। এর আগে বাংলাদেশ ছিল এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং ধর্মীয় সহনশীলতার আলোকবর্তিকা। আমরা মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছিলাম। 2023-এ আমাদের অর্থনীতির 7%-এর বেশি অগ্রগতি হয়েছিল। আমাদের লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছিলাম, কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছি, নারীদের ক্ষমতায়ন করেছি, খাদ্য উৎপাদন 4 গুণ করেছি এবং মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়েছি। আমরা সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করেছি এবং অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনগুলোর মাথা চড়ে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছি। সেই সব অগ্রগতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বহু প্রতিশ্রুত সংস্কার করার পরিবর্তে অন্তর্বর্তী সরকার অসাংবিধানিকভাবে আমাদের দলকে নিষিদ্ধ করেছে, মিথ্যা অভিযোগে হাজার হাজার নির্দোষ মানুষকে আটক করেছে, সাম্প্রদায়িক হিংসাকে বৈধতা দিয়েছে, সাজাপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা এখন মন্ত্রিসভায় বসে আছে, অথচ জেলখানায় ভরে রাখা হয়েছে আওয়ামী লীগের সদস্যদের। ইউনূস আমাদের একসময় সমৃদ্ধ দেশটির পদ্ধতিগত ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন। আমার আশঙ্কা তাকে এমন একটি সরকারের গ্রহণযোগ্য মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে যা মূলত পুরোটাই জঙ্গি ও চরমপন্থীদের দ্বারা পরিচালিত। এই সময়ের শেষ প্রশ্ন যে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন হলে আপনি ঢাকায় ফেরার কথা বিবেচনা করবেন? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন যে বাংলাদেশকে অবশ্যই সাংবিধানিক শাসন এবং আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। এর অর্থ হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মিথ্যা মামলা তুলে নিয়ে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন আয়োজন করা। জনগণের দ্বারা 9 বার নির্বাচিত দলকে নিষিদ্ধ করে আপনি গণতান্ত্রিক বৈধতা দাবি করতে পারেন না। বর্তমান পরিস্থিতিতে আমার ফেরা অসম্ভব, কারণ অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণের কোনো পরিবেশ নেই। বাক স্বাধীনতা ধ্বংস করা হয়েছে। যে কেউ সরকারের সমালোচনা করলে তাকে কারাবাস, ভীতি প্রদর্শন বা মৃত্যুর ঝুঁকি নিতে হয়। সত্য বলার জন্য সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাস্তবতা তুলে ধরার জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা শাসন ব্যবস্থা নয়, একে বলা যায় সন্ত্রাসের রাজত্ব। যখন গণতন্ত্র পুনরুদ্ধার হবে, যখন আমাদের মানুষকে তাদের বিশ্বাসের জন্য আর নিপীড়নের শিকার হতে হবে না এবং যখন আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখনই আমি ফিরব বলে জানান শেখ হাসিনা। আমি শুরুতেই বললাম যে শেখ হাসিনা আসলে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন। ওই যে বললাম যে সকল ধরনের গণমাধ্যমে তিনি নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ কর্মীর সাথেও তিনি ফোনে কথা বলছেন, অনলাইনে কথা বলছেন এবং দেশে ফেরার বার্তা দিলেন যে বাংলাদেশ আসলে স্টেবল হতে হবে, অস্থিতিশীলতা দূর হতে হবে। এই মুহূর্তে তার ফেরা এক প্রকার অসম্ভব যদি না বাংলাদেশের পরিস্থিতি না পাল্টে। বাংলাদেশের পরিস্থিতি পাল্টাবে কিনা আমাদের নিশ্চয়ই দেখতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন রঙ্গ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই রঙ্গের পরে আর কি ভঙ্গ হয় নাকি উদ্ধার হয় বাংলাদেশ। শেখ হাসিনার ফেরা শুধু নয়,
বাংলাদেশের মানুষেরও জীবনের ছন্দে ফেরাও কিন্তু নির্ভর করছে অনেক কিছু। সামনে আগামী 2 মাস, 1 মাসের মধ্যে কি হয়। নির্বাচনের আছে 26 দিন। নির্বাচন পরবর্তী 2-1 মাসও দেখার বিষয় যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ কি এগোবে নাকি পিছিয়ে যাবে। সেই বিচারে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছি। প্রতিনিয়ত এমন সাক্ষাৎকার দিচ্ছেন, তারই একটি সাক্ষাৎকার এই সময় অনলাইনে দিলেন তিনি। দর্শক, বাংলায় একটা বহুল প্রচলিত একটা প্রবাদ রয়েছে, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। এই ব্যাপারটা বাংলায় খুবই প্রচলিত এবং মানে যে কোনো একটা প্রসঙ্গ আসলেই, এরকম একটা প্রসঙ্গ আসলেই সবলরা যখন প্রচণ্ড বিপদে পড়ে তখন মানে দুর্বলরা কিভাবে সেটা নিয়ে মজা নেয়, সেই ব্যাপারগুলো আমাদের সমাজে কিন্তু প্রতিষ্ঠিত। এই ব্যাপারগুলো রাজনীতিতেও প্রতিষ্ঠিত। ধরা যাক যে 24-এ আওয়ামী লীগ সরকারের পতন হলো। এখন 24-এর আওয়ামী লীগ সরকারের যে পতন, সেটা তাদের কর্মফল, এক ধরনের কর্মফল। তারা যেরকমটা কর্ম করেছে 24-এর পতনে সেরকমটা ফল পেয়েছে। সেই সময় তারা স্বীকার না করলেও এখন আস্তে আস্তে তারা উপলব্ধি করতে পারছে যে তারা বেশ কিছু ভুল করেছিল, যে ভুলগুলো না করলে এত বড় মাসুল দিতে হতো না। তারা ভুলগুলো করার একটা অন্যতম বড় ভুলগুলো যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনীতিকে ঠুনকো করে প্রশাসন এবং আমলা এবং পুলিশ দিয়ে সরকার পরিচালনা করা, রাজনীতির দিকে রাজনৈতিক দল এই ব্যাপারগুলোতে একেবারে অমনোযোগী ছিল এবং পরপর একপাক্ষিক নির্বাচন, এগুলোই সব থেকে বড় বিপদে ফেলেছে তাদের। এখন বিপদে যখন আওয়ামী লীগ পড়েছে তখন সেই আওয়ামী লীগের সভানেত্রীকে গণভবনে গিয়ে মা সম্বোধন করা, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরও একটু সুযোগ নেবেন, এটাই তো স্বাভাবিক। তাই সুযোগ নেওয়াটা মানে অস্বাভাবিক না, সুযোগ নেওয়াটা স্বাভাবিক, কিন্তু সুযোগ নেওয়াটা এমন পর্যায়ে যায় যে ব্যাপারটা কখনো কখনো হাস্যকর হয়ে যায়। আওয়ামী লীগ সম্পর্কে তির্যক মন্তব্য, তির্যক সমালোচনা যদি বিএনপি করে কিংবা জামাত করে সেটা কিন্তু প্রাসঙ্গিক হয় এবং তাদের সেই ক্যাপাসিটি, পাওয়ার এবং রাজনৈতিক অবস্থান এগুলো কিন্তু রয়েছে। মানে আওয়ামী লীগের তো একেবারে প্রায় সমান মানে জনপ্রিয়তা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির। এই দুটা দল তো আওয়ামী লীগের সমালোচনা বিএনপিতে করতেই পারে। জামাতও অনেক শক্তিশালী, সেটা 5%, 7% যে ভোটই হোক না কেন কিংবা 10%, তারা বলা যায় যে বাংলাদেশের তৃতীয় অথবা চতুর্থ শক্তি। জাতীয় পার্টি কখনো কখনো তৃতীয় শক্তি হয়, কখনো কখনো মানে জাতীয় পার্টি জামাত কে তৃতীয় কে চতুর্থ, এই ব্যাপারটা একটা ফয়সালার ব্যাপার। তাদের ব্যাপারে আমি মানে ধরেন জামাত এবং জাতীয় পার্টি পর্যন্ত ব্যাপারগুলো গ্রহণযোগ্য হলো যে আওয়ামী লীগ সম্পর্কে এক ধরনের যা ইচ্ছা কমেডি করলো, ব্যাপারগুলো মানার মতো। কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি যখন বলেন আওয়ামী লীগের মানে যারা ভোটার তাদের উদ্দেশ্যে, নেতা যারা দোষী তাদের ব্যাপার একেবারেই বাদ, যারা দোষী তাদের বিচার হবে, এটা হচ্ছে সোজা সাপটা সাফ কথা। কিন্তু আওয়ামী লীগের তো কোটি কোটি ভোটার রয়েছে, সেই ভোটারগুলোকে যদি মানে গণ অধিকার পরিষদের নেতা, যে কিনা বিএনপি জোটে গিয়ে একটি মাত্র আসন নিতে পেরেছেন, আর একটা দ্বিতীয় আসন নেওয়ার জন্য তার সেক্রেটারিকে মানে তার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করতে হয়েছে, সেরকম একজন নেতা বাংলাদেশের 300 আসনের মধ্যে একমাত্র আসনে একটা দল সুযোগ পেয়েছে নির্বাচন করার জন্য, সেটাও আবার বিএনপির অনুগ্রহে। সেরকম একজন নেতা যখন বলেন যে যদি বাঁচতে চান কিংবা নিরাপদ আশ্রয় পেতে চান তাহলে গণ অধিকার পরিষদের উপরে আপনাকে আস্থা রাখতে হবে, গণ অধিকার পরিষদের মানে গণ অধিকারকে আপনাকে বেছে নিতে হবে, অর্থাৎ আপনার বাঁচার আশ্রয়স্থল হচ্ছে গণ অধিকার পরিষদ। ব্যাপারটা একটু বেশি কমেডি হয়ে যায় না? আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে এই ব্যাপারটা অনেক বেশি কমেডি হয়ে যায়। নুরুল হক নূর আদতে কি বোঝাতে চাইলেন? গতকালকে পটুয়াখালীতে তিনি একটি এরকম মন্তব্য করেছেন। তার মন্তব্যের এবং বোঝানোর মূল ব্যাপারটা কি, চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি যে তিনি তার ওজনের মতো করেই কথা বললেন নাকি তার এই কথাবার্তাটা এটা
বিএনপির অনুগ্রহে তিনি অনেক বেশি রাজনৈতিকভাবে শক্তিশালী মনে করছেন নিজেকে, সেই কারণেই তিনি বলছেন। থাকবেন দর্শক, বলছিলাম নুরুল হক নূরের কথা। প্রাসঙ্গিকভাবে যে ব্যাপারগুলো আসে সেই ব্যাপারগুলো তো আলোচনা করেছি। এখন নুরুল হক নূর গতকালকে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা শোনার পরে ব্যক্তিগতভাবে আমার একটু খটকা লেগেছে। খটকা কেন লেগেছে? আগে কি মন্তব্যটা করলেন সেটা একটু জেনে নেন। যুগান্তরের শিরোনামটা দেখে নিন। যুগান্তর বলছে, আওয়ামী লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকারকে বেছে নেবে। অর্থাৎ আওয়ামী লীগ তার নিরাপত্তার জন্য নিরাপদ আশ্রয় হিসেবে গণ অধিকারকে বেছে নেবে। আওয়ামী লীগ মানে নিরাপত্তার জন্য বিএনপির শরণাপন্ন হবে না, কিংবা হওয়ার প্রয়োজন নেই, জামাতের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই, কিংবা জাতীয় পার্টির শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। গণ অধিকার পরিষদকে বেছে নেবেন, যার দলের সাধারণ সম্পাদক দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে মনোনয়ন পেতে সমর্থ হয়েছেন, এবং যার দল একমাত্র আসনে নির্বাচন করছেন তার মার্কা নিয়ে, সেটাও বিএনপির অনুগ্রহে, এবং বিএনপির অনুগ্রহে যখন নির্বাচন করছেন পটুয়াখালী থেকে, সেই আসন থেকেও বিএনপির যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা তাকে খুব একটা সমর্থন দিচ্ছেন না। সুতরাং তার এমপি হয়ে আসাটাও অনেক বেশি দুরূহ কাজ। তখন তিনি আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার জন্য কাছে টানার চেষ্টা করতেই পারেন। এতদিন আওয়ামী বিদ্বেষী অনেক কথা বলেছেন, এখন যেহেতু ভোট এগিয়ে এসেছে সেহেতু আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতেই হবে, এটাই বাস্তবতা। কাছে টানার এই ব্যাপারটা পজিটিভ, কিন্তু তিনি যে মন্তব্যটা করলেন আওয়ামী লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে, তখন একটু মনে পড়ে যায় যে এই নুরুল হক নূর ডাকসুর ভিপি থাকা অবস্থায় তিনি গিয়েছিলেন গণভবনে, এবং গণভবনে গিয়ে এতটাই আবেগ আপ্লুত হয়ে গেলেন, গণভবনে তার সঙ্গে অনেকেই গিয়েছিলেন যাদেরকে এখন অনেক বড় বড় বিপ্লবী আমরা দেখি, তো সেটা ভিন্ন কথা। কিন্তু সেই গণভবনে গিয়ে এতটাই আবেগ আপ্লুত হয়েছিলেন, প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করা এই ডাকসু ভিপি তিনি শেখ হাসিনাকে বললেন, আপনাকে দেখলে, আপনার চেহারার দিকে তাকালে আমার মাকে মনে পড়ে, আমার মায়ের চেহারা মনে হয়, আপনাকে আমার মা মনে হয়। শেখ হাসিনাকে যিনি গণভবনে গিয়ে অবলীলায় মা বলেছিলেন, সেই ব্যক্তি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছেন যে আওয়ামী লীগের একমাত্র আশ্রয়স্থল এবং নিরাপত্তার স্থল হতে পারে গণ অধিকার পরিষদ। ব্যাপারটা একটু বেশি হাস্যকর হয়ে যায় না? আমার মনে হয় যে ব্যাপারটা একটু বেশি হাস্যকর হয়ে যায়। এই কথাটা যদি বিএনপির চেয়ারম্যান বলতেন তারেক রহমান, যে আওয়ামী লীগের ভোটাররা আপনারা যদি একটা নিরাপদ আশ্রয়স্থল চান তাহলে আপনারা আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বলে সমালোচিত হয়েছিলেন যে আওয়ামী লীগের যারা ভোটার আছে, যারা নির্দোষ আছে, তাদের বিরুদ্ধে কেউ কিছু করবে না, তাদের নির্দোষ যারা আছে তাদের মামলা সব কিছু তুলে নেওয়া হবে আমি যদি দায়িত্বে যেতে পারি, মানে তার এলাকায় ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায়। তারপরে তাকে সবাই এক হাত দেখে নেওয়ার চেষ্টা করলেন, ফ্যাসিস্টের দালাল বলা শুরু করলেন মির্জা ফখরুলকে, যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বড় অপরাধ করে ফেলেছেন, নির্দোষ মানুষের কিছু হবে না এই কথা বলে। সেই কথা তাদের মুখে শোভা পায়, কিন্তু নুরুল হক নূর যখন বলছেন পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের ভোটার, সাধারণ ভোটার এবং কর্মী সমর্থক ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয় হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলে তার মন্তব্য। পটুয়াখালীর দাসমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এই বক্তব্য দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন, এটা খুবই ভালো কথা। নূর বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও চরমনায়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। চিন্তা করেছেন? জামাতের লোকজনও তাকে ভোট দেবে, চরমনায়ের লোকজনও তাকে ভোট দেবে, জামাত পাল্টা জোট করছে, আপনি বিএনপির সঙ্গে জোট করেছেন, তার মানে বোঝা যায় যে তিনি সবই বলতে পারেন। তিনি বলেন, পটুয়াখালী 3 আসনে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। ভয়াবহ একটা কথা বলেছেন, কালকেই না তিনি ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা পান। তিনি বলছেন যে এই 3 আসনে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে জয় পরাজয়ে। তাই তিনি বলছেন যে উপজেলা বিএনপির সহসভাপতি সিদ্দিক মোল্লা, ডাক্তার মোস্তফা জামাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেই উপস্থিতিতেই তিনি বলছেন যে এই যে আওয়ামী লীগের ভোটাররা ভূমিকা রাখবে, তাই আওয়ামী লীগের ভোটাররা এবং সংখ্যালঘুরা আপনারা যদি আপনাদের নিরাপদ আশ্রয়স্থল চান তাহলে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আপনাদেরকে গণ অধিকার পরিষদকে বেছে নিতে হবে।
ব্যাপারটা মানে মজার না? ব্যাপারটা খুবই মজার। ব্যাপারটা এতটাই মজার যে আওয়ামী লীগের ভোটাররা এবং সংখ্যালঘুরা আর কোথাও নিরাপদ না, গণ অধিকার পরিষদে নিরাপদ। যদি তিনি এরকমটা বলতেন যে আওয়ামী লীগের ভোটাররা, সংখ্যালঘুরা, আপনারা বিএনপি জোটের দিকে আপনারা ভোট দেন, আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের অনাচার হবে না, মামলাবাজি, মামলার ব্যবসা, মব, আপনাদেরকে অহেতুক টর্চার করা, আপনাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া, ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আপনারা বাস করতে বাধ্য হচ্ছেন, এরকম কোনো কিছু হবে না। আপনি বিএনপি জোটে কিংবা আপনারা বিএনপি জোটে ভোট দিন, বিএনপির জোটকে আপনারা শক্তিশালী করুন। এরকম বক্তব্য যদি দিতেন তাহলে ব্যাপারটা গ্রহণযোগ্য হতো। কিন্তু যখন আপনি বলছেন যে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু একমাত্র তার নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে গণ অধিকার পরিষদ, তখন আমার বারবার কেন যেন মনে হয়ে যায় এই নুরুল হক নূর শেখ হাসিনাকে মা ডেকেছিলেন, শেখ হাসিনাকে তার চেহারার মধ্যে মাকে খুঁজে পেয়েছিলেন। তার মানে বাংলাদেশে রাজনীতির নামে যে সব কিছু করা যায়, রাজনীতির নামে যে সব কিছু জায়েজ, সেটা পুরনো রাজনীতিবিদ যারা, তাদের উপরে শুধু আমরা দোষ দিই যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পচা, তারা স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করে। অথচ এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা দিতে চান, তাদের মুখে যখন ওই পুরনো বন্দোবস্তের হিসাব নিকাশি আমরা বারবার দেখি, একই চিত্র যখন আমরা দেখি, তখন মনে হয় যে এরা সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ ভোটারের সঙ্গে শুধুমাত্র নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে একটা ভাঁওতাবাজি করে চলেছে। এরা আসলে যে লাউ সেই কদু, পুরনো ধারা, পুরনো ট্র্যাডিশন, পুরনো সংস্কৃতি থেকে এরা বেরোতে পারেনি, বেরোতে পারবেও না। এরা স্বার্থের জন্য এক সময় মা ডাকবে, স্বার্থের জন্য এক সময় তার বিরুদ্ধে যাবে, স্বার্থের জন্য এক সময় এই কথা বলবে, ওই কথা বলবে। এটাই যেন বাংলাদেশের রাজনীতির প্রকৃত ভবিষ্যৎ এবং প্রকৃত পরিণতি। এর বাইরে আমরা কি জীবনেও বেরোতে পারবো না? আমরা কি একটা সুস্থ ধারার, সহনশীল, একটা ইনক্লুসিভ যে পরিবেশ, সহমর্মিতার যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করতে পারবো না? আজকে যারা পরাক্রমশালী, আপনি ধরে নেন যে আওয়ামী লীগ যখন মহাপরাক্রমশালী ছিল, তখন আপনি আওয়ামী লীগের সভানেত্রীকে যে মা ডাকছেন। আওয়ামী লীগ যখন মানে গর্তে পড়েছে, তখন আপনি তাকে বলছেন যে তোমার আশ্রয়স্থল একমাত্র আমি। এই যে ব্যাপার, এই যে ক্ষমতার মানে বড়াইয়ের রাজনীতি, এটাই কি চলতে থাকবে বাংলাদেশে আজীবন? মানে যখন যে ক্ষমতাশালী হবে, যখন যে প্রভাবশালী হবে, তখন তার মতো করে যা ইচ্ছা তাই করে যাবে, যেমনটা বাধাহীনভাবে নিজেদের যা ইচ্ছা তাই করেছিল বলে আমরা অভিযোগ করেছি একের পর এক আওয়ামী লীগের বিরুদ্ধে। একই রকম একই ধারাবাহিকতা চলতে থাকবে বাংলাদেশে। এরপর এখন যারা মহাপরাক্রমশালী, তারা যখন সেই পরাক্রম মানে কিংবা ক্ষমতা যখন হারিয়ে ফেলবেন, যখন মানে তাদের সময় থাকবে না, তখন তারা কি বাধ্য হবেন লেজ গুটিয়ে পালিয়ে যেতে? এই পরিণতিই কি হবে আদতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।